আমাদের কাছে এখন পর্যন্ত যেই তথ্যটা আছে সেটা হচ্ছে জর্জ সরোসের ওপেন ফাউন্ডেশন, ইউনুসের নিজের লগ্নিকৃত বিভিন্ন টাকা, এবং আরেকটা ব্যাপার আপনারা জেনে থাকবেন, সে কিন্তু ট্যাক্সের একটা বড় 2029 সাল পর্যন্ত তার যত কোম্পানি আছে তাদের সমস্ত আপনার কিন্তু ট্যাক্স মকুফ করে দিয়েছে। এবং তার নিজের যে 666 কোটি প্লাস টাকা, 666 কোটি টাকা মকুফ করা, এই টাকাগুলো সে কি করছে? এখানে বিনিয়োগ করছে। তার একটা লক্ষ্য হচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী হওয়া, নিজেই নিজের আপনার ইলেকশন করে নিজেই প্রধানমন্ত্রী হওয়া, এই ধরনের, এবং মৌলবাদকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। আপনি শুনলে অবাক হবেন, হয়তো বা দেখেছেনও যে এই যে আয়নাঘর বলে যেই নাটকটা আমরা দেখেছি, সেখানে তার সাথে কিন্তু পরিদর্শন করতে গেছে কে? যেই 5-6 জন গেছে তার মধ্যে 4 জনই রাজাকারদের সন্তান। একজন হচ্ছে জেএমবির রাহাত নামে এক জঙ্গি, যে কিনা পুলিশকে হত্যা করতে, যে আপনার সে ছিনতাইকারী ছিল, ছিনতাইকারী থেকে জঙ্গি হয়েছে, জঙ্গি হামলার পর তাকে কিন্তু সিটিডিসি গ্রেফতার করেছিল। সেই লোকটাকে যখন এই সঙ্গে করে আয়নাঘর বলে যেটাকে সামনে আনা হলো, মানে সেটা যেটা তৈরি করা একটা ঘর, সেটা তো দেখে আমরা বুঝতেই পারছিলাম। এক্স্যাক্টলি, সেই তৈরি করা ঘরে সে নিয়ে এসেছে জঙ্গিকে, এবং সেই জঙ্গির কথা তো এখন সবাই বলছে, রাহাতের কথা সবাই বলছে, সারওয়ার রাহাত ছেলেটির নাম। সেই ছেলেটি একদম স্যুট টাই পরে ইউনুসের সাথে সাথে ছিল। ফলে এই যে মৌলবাদ, সন্ত্রাসবাদকে সে প্রমোট করছে, এবং সে সেদিনও বলছে যে 7 সিস্টার্সের সাথে সে ব্যবসা করবে, কারণ 7 সিস্টার্স কি আলাদা রাষ্ট্র? তার মানে হচ্ছে ওই ইঙ্গিতটা দিচ্ছে যে ভারত আলাদা, 7 সিস্টার্স আলাদা। ফলে এগুলো কিন্তু এটা করে লাভ হবে না, কারণ ভারতের দিকে আঙুল তুললে ভারত যে ছেড়ে কথা বলে না, সেটা বোধহয় এতদিন বুঝে গিয়েছেন মোহাম্মদ ইউনুস এবং তার দলবল। কিন্তু প্রশ্নটা এখানে যে তাহলে কি মোহাম্মদ ইউনুস বাংলাদেশে আরো শক্ত করে জাকিয়ে বসতে চলেছেন এই পার্টি গঠনের মধ্যে দিয়ে? ইচ্ছে তো আছেই। আপনি নিশ্চয়ই এটাও শুনে থাকবেন, তারা স্থানীয় ইলেকশন করবার চেষ্টা করছে জাতীয় ইলেকশনের আগে, হুইচ ইজ ভেরি উইয়ার্ড এবং খুবই হাস্যকর। বাংলাদেশের সংবিধানে কি সেরকম কিছু বলা আছে? বাংলাদেশের সংবিধানে তো এই ধরনের সরকারেরই অস্তিত্ব নাই। এই যে ওরা যে আছে, খুব সিম্পল, বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো প্রভিশন নাই, নাম্বার 1। তারা প্রভিশন ছাড়াই তারা অবৈধভাবে এখানে আছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের যেই রায়টা 2011 সালে দেওয়া হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার নেই, সেইটা কিন্তু রিভিউ পিটিশন করেছে, এখনো সেটা পেন্ডিং আছে। ফলে এটার ব্যাপারে ডিসিশন আসেনি। নিয়ম অনুযায়ী এখনো কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেম। কিন্তু একটা কথা তাহলে বলুন, সংবিধান অনুযায়ী তাহলে তো যদি সরকার না থাকে তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি করে সেনার হাতে ক্ষমতা যাওয়ার কথা। সেটা না করে রাতারাতি মোহাম্মদ ইউনুসকে তাহলে বসানো হলো কেন, যখন সংবিধানেই তার কোনো জায়গা থাকবে না? বাংলাদেশে কমপ্লিটলি এখন একটা অবৈধ শাসন চলছে, যেখানে ইমার্জেন্সি হওয়া উচিত, রাষ্ট্রপতির শাসন আসা উচিত। সেখানে রাষ্ট্রপতি কেন দিচ্ছেন না, সেনাবাহিনী কেন এই ব্যাপারে কথা বলছে না, বা যাদের শৌর্য বীর্য আছে অ্যাটলিস্ট কথা বলবার, তারা কেন বলছে না? কিন্তু ওয়াকারুজ্জামান তো বলছে তিনি তো হতাশ, ছেড়ে দিয়েছেন হাল, তো তার বক্তব্য থেকে দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী, মানে আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী এখনো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এখনো পর্যন্ত মানে 5ই আগস্টের পর থেকে যা করেছে সবকিছু কিন্তু অবৈধ, সবকিছু অবৈধ, এবং সেটা অবৈধ হতে বাধ্য, তাহলে আপনি সংবিধান টেকাতে পারবেন না। তো ফলে যেই ব্যাপারটা আমরা আলোচনা করছি আসলে সেটা হচ্ছে যে একটা অবৈধ সরকার বাংলাদেশে একটা মৌলবাদী রাষ্ট্র তৈরি করবার জন্য, এই যে আমরা অনেক সময় বলি যে বিভিন্ন ধর্মীয় মৌলবাদী, আমি কোনো সুনির্দিষ্ট ধর্ম না বলে ধর্মীয় মৌলবাদী যখন আমরা বলছি, তার থেকেও ভয়ঙ্কর কিন্তু এই টোকাইদের যেই নাগরিক পার্টি তারা কায়দা করে নাম দিয়েছে সেটি। এখানে আপনার যেমন ভয়ঙ্কর রকমের রাইটস আছে, এখানে যেমন প্রচণ্ড রকমের চৈনিক বাম আছে, এখানে যেমন প্রচণ্ড রকমের এক্সট্রিমিস্ট আছে। এদের একটা কমন প্ল্যাটফর্ম কি জানেন? সমস্ত ভারত বিরোধীকে একটা প্ল্যাটফর্মে এনে দাঁড় করিয়েছে। এইটা একটা আশ্চর্যের ব্যাপার। যত ভারত বিরোধী মোর্চাগুলো আছে এটিকে একসাথে এনে, এটা তো ভারতের প্রতি একটা বার্তাও বটে, আমার অন্ততপক্ষে মনে হয়। ফলে সামনের বাংলাদেশটা যেটা হবে সেটা নিশ্চিতভাবেই বলা যায় যে একটা মৌলবাদী রাষ্ট্র, একটা খুবই প্রতিক্রিয়াশীল রাষ্ট্র, এবং খুবই অ্যারোগেন্ট একটা দেশের দিকে আমরা আগাচ্ছি। যেই কথা আমি বারবার বলেছি বিভিন্ন জায়গাতে, যে গৃহযুদ্ধ 5ই আগস্ট থেকে বাংলাদেশে শুরু হয়েছে, সেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য মোটেও
সুখকর। কিন্তু যদি রাতের অন্ধকারে সেই রকম কোনো পদক্ষেপ নিয়ে নেয় মোহাম্মদ ইউনূস, তিনি তো বলছেন যে সংবিধান সংশোধন করবেন, তিনি বেশ কিছু সংশোধনী আনবেন, বাংলাদেশের নামও সেখানে পরিবর্তন হয়ে সে যেতে ম্যান্ডেট পারে। তার নেই। যদি সেরকম কিছু করে ফেলেন কোনো ম্যান্ডেট তাহলে কোনো ম্যান্ডেট তো নেই। আপনি কারণ সেটা পাস হতে হবে লোকসভাতে, ধরা যাক আমি এই সংসদে সেটা পাস হতে হবে। আমি এই টিভি স্টেশনটাকে যদি দখল করি, পুরোটাই অবৈধ। এরপর আমি যত ডিসিশন নিব মানে বাই ডিফল্ট অবৈধ, বাই ডিফল্ট সব কিছু অবৈধ। বিকজ আমার যে গ্রহণ প্রক্রিয়া সেইটা যদি আমার অবৈধ থাকে, তো আমার সমস্ত কর্মকাণ্ড অবৈধ। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করবার পর আপনার মোশতাকের সে খুনের শাসন এসেছে, সায়েমের শাসন এসেছে, জিয়াউর রহমানের শাসন এসেছে, পঞ্চম সংশোধনী করা হয়েছে, এগুলো সমস্ত কিছু বাংলাদেশে বাতিল হয়ে গেছে। সেটা 40 বছর পরে বাতিল হয়েছে বা আপনার 50 বছর পরে বাতিল হয়েছে, সেটা আলোচনা হতে পারে, কিন্তু বাতিল হয়েছে। কিন্তু তার মানে বঙ্গবন্ধুর পর যতগুলো শাসন হয়েছে ইলেকশন ছাড়া, এগুলো সব কিন্তু অবৈধ কোর্টের রায়। ফলে এই যে আপনি শাসন যা যা চলছে, আপনি যা যা দেখছেন, এগুলো সব অবৈধ হবে বাংলাদেশে। মানে এতদিন ধরে 2009 থেকে দীর্ঘ 16 বছর ধরে একটা মানুষের বসে আকাঙ্ক্ষা। বসে একটা মানুষ এত কিছু তলায় তলায় করে গেছে, এবং সেটা 2024 সালে এসে সেটা আজকে গোটা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছেন। এবং কিভাবে সেই জায়গায় দাঁড়িয়ে ষড়যন্ত্রের একেবারে জাল বুনে গেছেন মোহাম্মদ ইউনূস। তিনি নোবেল জয়ী, নোবেল পুরস্কার প্রাপক একজন, কিন্তু তার যে অপর পিঠটা এতটা কদর্য, সেটা বোধহয় এর আগে কেউই সেটা দেখেননি। আমি একটা জিনিস নিঃসন্দেহে আপনার কাছ থেকে বুঝতে পেরেছেন, একজন বুঝতে পেরেছেন, তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা অনেকেই বলতেন যে না, প্রধানমন্ত্রী কেন ইউনূসের ব্যাপারে বলছে, অনেকে কিন্তু এটা বলতেন। কিন্তু আজকে দেখুন, এই মানুষটাকে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে তার এক ধরনের ঐশ্বরিক ক্ষমতা আছে। যখন এই জঙ্গি হামলায় এই টোকাইরা যখন আন্দোলন শুরু করে, উনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন এই আন্দোলনটা কিন্তু জামাত শিবিরের আন্দোলন। তিনি কিন্তু বলেছেন যে রাজাকারের কথাটা তো শেখ হাসিনা বলেছেন যে রাজাকারের ছেলেরা কিন্তু ওনাকে একটা প্রশ্ন করা হয়েছে যে মেধাভিত্তিকভাবে যদি দুজন আপনার কাছে আসে, একজন রাজাকারের ছেলে, একজন মুক্তিযোদ্ধার ছেলে, সবাইকে কিন্তু বলেননি যে একজন রাজাকারের ছেলে এবং মুক্তিযোদ্ধার ছেলে যদি এমন একটা সিচুয়েশন হয় যে দুজনের একজনকে আপনাকে চাকরি দিতে হবে, তাহলে আপনি কাকে দিবেন? তখন উনি বলেছে যে সব রাজাকারের বাচ্চারাই মেধাবী আর মুক্তিযোদ্ধার ছেলেরা সব মেধাবী না। মানে স্বাভাবিকভাবে উনি চাকরিটা, ওনার কাছে প্রেফারেন্সটা পাবে মুক্তিযোদ্ধার সন্তান। ওইটাকেই তাদের নিজেদের গায়ে নিজেরা এনে বলেছে আমাদেরকে রাজাকার বলেছে, যেটা আপনাকে বলাই হয়নি। তো আলটিমেটলি তিনি কিন্তু বুঝতে পেরেছেন, এবং আজকে মানুষজন কিন্তু বলছে আরে এ তো দেখি সবই জামাত শিবিরের ছেলে পেলে, এইসব সমন্বয়ক সব কিছু, এই টোকাইগুলো দেখি সবই জামাত শিবির। তাহলে উনি যা বলেছেন ঠিকই বলেছেন। তো মাননীয় প্রধানমন্ত্রীর কথা এই 6 মাসেই মানুষ বুঝতে পেরেছে। তো এই যে মাননীয় যখন আপনার সেন্ট মার্টিন দখল করা হচ্ছে, সবাই দেখছে এ কি, উনি যা বলেছেন তাই তো। আপনার যখন আপনার এই যে পার্বত্য চট্টগ্রামে এই যে এখন আপনার এই যে সাজেক পুড়িয়ে দেওয়া হলো, ওইখান থেকে এখন কোনো মানুষ ঢুকতে পারবে না,